ইদানিং ফিরোজের একটা সমস্যা হচ্ছে, রিকশায় চড়তে পারে না সে। রিকশায় চললেই মনে হয় ক্লান্ত হয়ে রিকশা পড়ে যাবে, সে ছিটকে পড়বে রিকশা থেকে। তাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই পেছনে সমগ্র বাংলাদেশ 60 টন লেখা একটা ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাবে। মৃত্যুর আগ মুহূর্তে সে পটপট জাতীয় মুড়ি ভাজার মতো শব্দ শুনবে। শব্দটা ট্রাকের চাকার নিচে তার মাথার খুলি ভাঙার শব্দ। মৃত্যুর আগের মুহূর্তে যে গন্ধ তার নাকে ঢুকবে সেই গন্ধটা হলো পেট্রোলের গন্ধ এবং ট্রাকের চাকার গন্ধ। শেষ দৃশ্য হিসেবে দেখবে ট্রাকের মার্ডাগার্ড। ফিরোজ বুঝতে পারছে তার মানসিক কিছু সমস্যা হচ্ছে, সমস্যাটা মনে হয় বাড়ছে। রিকশায় উঠলেই সে সারাক্ষণ পিছনে তাকিয়ে থাকে, এই বুঝি ট্রাক এলো। বিদেশে এ জাতীয় সমস্যা হলে লোকজন আতঙ্কে অস্থির হয়ে সাইকিয়াট্রিস্টের কাছে চলে যেত। বাংলাদেশে এর চেয়ে ভয়াবহ সমস্যা নিয়ে লোকজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে, সে যেমন করছে। ফিরোজের ধারণা সে পুরোপুরি সুস্থ না হলেও অস্বাভাবিক একজন মানুষ, যে রিকশা পছন্দ করে না, তারপরেও প্রায় সারাদিনই রিকশার উপর থাকে। রিকশা ভাড়া করে ঘন্টা হিসেবে, সারাদিনের জন্য ভাড়া করলে সস্তা পাওয়া যায়। সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়া 200 টাকা। দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং মাঝে মধ্যে চা, এই 200 টাকার বাইরে। এর মধ্যে বেশ কয়েকবার ফিরোজ সারাদিনের জন্য রিকশা ভাড়া করেছে, আজও করেছে। গত কয়েক মাস ধরে তাকে বিচিত্র সব জায়গায় অদ্ভুত অদ্ভুত সময়ে যেতে হচ্ছে। আজ দুপুর 2টায় এক ভদ্রলোকের সঙ্গে দেখা করবে সে। ভদ্রলোকের নাম রকিব। তিনি নাকি থিওসফিক্যাল সোসাইটির সদস্য, বিখ্যাত মিডিয়াম। হারানো মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। অনেকের অনেক হারানো ছেলেপুলে সম্পর্কে নির্ভুল সংবাদ দিয়েছেন। ভদ্রলোক ফ্রড না, কারণ তিনি টাকা পয়সা নেন না। তবে ফ্রড না হলেও বিরক্তিকর মানুষ তো বটেই। কয়েকদিন পর পর আসতে বলেন এবং অদ্ভুত অদ্ভুত সময়ে আসতে বলেন। দুপুর 2টা, বিকেল 3:30। ভদ্রলোক কথা বলতে পছন্দ করেন। সব কথাবার্তাই পরকাল, তন্ত্রমন্ত্র, ভূতপ্রেত বিষয়ক। দুপুরবেলা ভূতপ্রেতের কথা শুনতে ভালো লাগে না। ফিরোজ গম্ভীর মুখে শুনে যায়। গরজটা তার। গত কয়েক মাসে ফিরোজের কিছু অভিজ্ঞতা হয়েছে। তার ধারণা এই অভিজ্ঞতা না হলেও তার কোনো ক্ষতি ছিল না। প্রথম অভিজ্ঞতা হলো, মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরেই আমরা মোটামুটি তাকে ভুলে যাবার চেষ্টা করি। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে, হারানো মানুষ খুঁজে বের করার কোনো পদ্ধতি বাংলাদেশে নেই। থানায় গেলে পুলিশ অফিসার বিরক্ত মুখে বলেন, জিডি এন্ট্রি করুন। বলেই তিনি হাই তুললেন। মানুষ হারানো সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতো একটা ব্যাপার। ফিরোজ থানার সেকেন্ড অফিসারের হাই অগ্রাহ্য করেই জিডি এন্ট্রি করিয়েছিল। তারপর জিজ্ঞেস করেছিল, এখন কি? সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বললেন, এখন কি মানে? জিডি এন্ট্রি তো করানো হলো, এখন আপনারা কি করবেন? আমরা অ্যাকশন নেব। কি অ্যাকশন নেবেন? কি অ্যাকশন নেব সেটা তো আমাদের ব্যাপার, আপনার কিছু না। ফিরোজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আমি আসলে জানতে চাচ্ছি, নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করেন? সব থানায় ইনফর্ম করা হয়। তারপর? তারপর মানে? সব থানায় আপনারা জানালেন, তারপর থানাগুলো থেকে কি করা হয়? সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বললেন, সত্যি কথা জানতে চান? কিছুই করা হয় না। কিছুই করা হয় না? কি করা হবে? আপনার কি ধারণা থানার স্টাফ হারিকেন জ্বালিয়ে আপনার ভাইকে খুঁজতে বের হবে? খুন, ধর্ষণ, ডাকাতি দেখে এরা কুল পায় না, মানুষ খুঁজে বেড়াবে কখন? রেকর্ডের জন্য দেই, একটা রেকর্ড থাকলো। থানার রেকর্ডের গুরুত্ব অনেক বেশি। এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে। এমনও তো হতে পারে যে আপনার ভাইকে আপনি খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি এন্ট্রি করালেন, ভাই মিসিং। হতে পারে না? জি না, হতে পারে না। আপনার কাছে হতে পারে না, কিন্তু অনেকের কাছে হতে পারে। আমার চাকরি বেশি দিন হয়নি, এর মধ্যেই এই ধরনের কেস গোটা 10 দেখেছি। বলেন কি? খুব বেশি দুশ্চিন্তা করবেন না। অল্প বয়সী মেয়েটে হারিয়ে গেলে টেনশনের ব্যাপার থাকে। মেয়েরা ব্রেথালে চলে যায়, বিদেশে চলে যায়। যৌনকামী হিসেবে বাংলাদেশি মেয়েদের বিদেশে সুনাম আছে। কি বলছেন এসব? শুনতে খারাপ লাগছে? সত্যি কথা শুনতে সবসময় চিরতার পানির মতো লাগে। চিরতার পানি খেয়েছেন? না খেলে খাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর খেতেন, শরীরের জন্য ভালো। শরীরটা ভালো রাখুন, হেলথ ইজ ওয়েলথ। তাহলে আমি কি ধরে নেব আপনারা আমার নিখোঁজ ভাই সম্পর্কে কিছুই করবেন না? কিছুই ধরে নেবেন না। ভালো একটা উপদেশ দেই, শুনুন।
ভাইয়ের ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে থাকুন। চালু পত্রিকাগুলোতে প্রতিদিন বিজ্ঞাপন দিন। খবরদার, কোনো পুরস্কার ঘোষণা করবেন না। পুরস্কার ঘোষণা করেছেন কি মরেছেন, জীবন অতিষ্ঠ হয়ে যাবে। ভালো একটা উপদেশ ফি ছাড়া দিলাম আপনাকে। গত কয়েক মাসে ফিরোজের অন্যতম ও প্রধান কাজ হয়েছে উপদেশ শোনা এবং প্রতিটি উপদেশ মানার চেষ্টা করা। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, শুরুতে প্রতিদিন, তারপর সপ্তাহে একদিন, তারপর একটি পত্রিকায় প্রতি 15 দিনে একবার। শুধু দেশি পত্রিকায় না, একজনের উপদেশ শুনে কলকাতার আনন্দবাজার এবং স্টেটসম্যানেও বিজ্ঞাপন দিয়েছে। আরেকজনের উপদেশ শুনে জাতিসংঘের মিসিং পারসন ব্যুরোতে $20 খরচ করে নাম এন্ট্রি করিয়েছে। এরা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল এবং শরণার্থী মিসিং পারসনের তালিকা তৈরি করে। একজন ফিরোজকে বলল ফিসফিসানি গলায়, পাসপোর্ট অফিসে খোঁজ নাও, তোমার ভাই রিসেন্টলি কোনো পাসপোর্ট করিয়েছে কিনা। মানুষের ভেতরে অনেক জটিলতা থাকে, চট করে বোঝা যায় না। আমি একজনকে জানি, ফ্যামিলি ম্যান, স্ত্রী পুত্র কন্যার জন্য অসীম মমতা। হঠাৎ সে মিসিং পারসন হয়ে গেল। পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেল সে পাসপোর্ট করিয়েছে। সেই পাসপোর্টের সূত্র ধরে জানা গেল সে চলে গেছে অস্ট্রেলিয়ায়। খুব পাকাপাকিভাবে গেছে ইমিগ্রেশন নিয়ে, অন্য একটা মেয়েকে বউ হিসেবে নিয়ে গেছে। কাজেই আমার মতে পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়া খুবই জরুরি। অফিসিয়ালি এইসব কাজে অনেক সময় লাগে। দালাল ধরলে 1 সপ্তাহের মধ্যে জানতে পারবে। 1000 খানেক টাকা খরচ হবে। 1000 খানেক না, ফিরোজের খরচ হলো 3000 টাকা। 3000 টাকার বিনিময়ে জানা গেল হাসানুজ্জামান নামে কোনো পাসপোর্ট ইস্যু হয়নি। একজন গম্ভীর মুখে বলল, মেডিকেল কলেজগুলির ছাত্রছাত্রীদের জন্য ডেড বডি কেনা হয় আপনি জানেন? সাধারণত কেনা হয় বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ লাশের একটা ভালো মার্কেট বাংলাদেশে আছে। ওইসব জায়গায় খোঁজ নিয়েছেন? খোঁজ নিতে হবে গোপনে, ডোমদের মাধ্যমে। এইসব বিজনেসে অনেক তুষাস ব্যাপার আছে। তুষাস ব্যাপার মানে কি? ফিশি ব্যাপার। আমার এক দূর সম্পর্কের রিলেটিভ, সম্পর্কে চাচা, তার বড় ছেলে হঠাৎ হারিয়ে গেল। ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, বিরাট ক্ষমতাবান। এরা প্রায় তোলপাড় করে ফেলল, যাকে বলে কম্বিং অপারেশন। শেষে ছেলেটার ডেড বডি কোথায় পাওয়া গেল জানেন? কোথায়? মেডিকেল কলেজের ডি সেকশন রুমে। ছাত্রছাত্রীরা ডেড বডি কাটাকাটি করছে। লিভার এক জায়গায়, কিডনি আরেক জায়গায়, হার্ট আরেক গামলায়। কাজেই খোঁজখবর যখন করছেন ভালো মতো করেন। লিভ নো স্টোন আনটার্নড। ফিরোজ এখন ক্লান্ত ও বিরক্ত। বিরক্তটা কার উপর সে জানে না, সম্ভবত তার ভাইয়ের উপর। মানুষটা হারিয়ে গিয়ে সবচেয়ে বিপদে তাকে ফেলে গেছে। দুপুর 2টায় খিদে পেটে পৃথিবীর সবচেয়ে বোরিং মানুষটার সামনে তাকে হাসি মুখে বসে থেকে পরকাল, ইএসপি, ক্লেরিওভান্স, এস্ট্রেল, প্রজেকশন সম্পর্কে গল্প শুনতে হচ্ছে। এর কোনো মানে হয়? কোনো মানে হয় না। ফিরোজের এখন ইচ্ছা করে নিজেরই নিরুদ্দেশ হয়ে যেতে। এক সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে, চায়ের সঙ্গে সিগারেট, তারপর ভালো একটা পায়জামা পাঞ্জাবি পরে হাসি মুখে ঘর থেকে বের হওয়া এবং আর ফিরে না আসা। রকিব সাহেব বাসায় ছিলেন। একটা বাচ্চা ছেলে এসে বলল, আব্বুর জ্বর, শুয়ে আছে। ফিরোজ বলল, আমি কি চলে যাব? ছেলেটি বলল, আপনাকে বসতে বলেছে। রকিব সাহেব 1 ঘন্টা পর গায়ে একটা চাদর জড়িয়ে উপস্থিত হলেন। ফিরোজ উঠে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বলল, আপনার নাকি জ্বর? রকিব সাহেব বললেন, শরীরটা একটু খারাপ যাচ্ছে, পরপর কয়েকদিন রাত জাগলাম। বয়স হয়েছে, আগের মতো রাত জাগতে পারি না। ফিরোজ বলল, আমার ভাইয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন কি পেয়েছেন? রকিব সাহেব হাসি মুখে বললেন, চেষ্টা করছি, মনে হচ্ছে পেয়ে যাব। আমাদের ইনফরমেশন গ্যাদারিং টেকনিকটা একটু আলাদা। আমাদের তো ফ্যাক্স, মেইল, ইমেল নেই। আমাদের যোগাযোগটা হয় মানসিকভাবে, সময় লাগে। জি, বুঝতে পারছি। না, বুঝতে পারছেন না, বোঝাটা এত সহজ না। একটা ঘটনা বলি শুনুন। ঘটনা শুনলে আমাদের যোগাযোগ পদ্ধতিটা সম্পর্কে আপনার ধারণা হবে। রকিব সাহেবের যোগাযোগ পদ্ধতি সম্পর্কে ধারণা নেবার কোনো ইচ্ছা ফিরোজের নেই। সে এখন পুরোপুরি নিশ্চিত পুরো ব্যাপারটাই ভাওতাবাজি। খিদেয় তার নাড়িভুড়ি হজম হয়ে আসছে, মাথা ঘুরছে। তার উচিত এই বাড়ি থেকে বের হয়েই সোজা কোনো রেস্টুরেন্টে ঢুকে গরুর মাংসের ভুনা এবং গরম গরম পরোটার অর্ডার দেয়া, সঙ্গে থাকবে কাটা পেঁয়াজ, মাঝে মাঝে পেঁয়াজে কামড়। প্রচণ্ড খিদের সময় হঠাৎ হঠাৎ কিছু খাবার খেতে ইচ্ছা করে। আজ পরোটা গোস্ত খেতে ইচ্ছা করছে, অন্য কোনো দিন অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করবে। ফিরোজ সাহেব? জি?
আপনার কি শরীর খারাপ নাকি? চেহারা কেমন যেন মলিন লাগছে। জি না, শরীর ভালো আছে। চা খান। চা খেতে খেতে গল্প করি। আপনার মনের শান্তির জন্য বলে রাখি আপনার ভাইয়ের ব্যাপারে। আমি অনিতাকে বলেছিলাম। অনিতা আমাদের থিওসফিক্যাল সোসাইটির সদস্য, অত্যন্ত পাওয়ারফুল মিডিয়াম। সে আমাকে জানিয়েছে 1 সপ্তাহের মধ্যে পজিটিভ কিছু বলতে পারবে। আমি কি 1 সপ্তাহ পরে আসব? আসুন, আগামী বুধবারে আসুন। রাত 10টার পর আসুন। অসুবিধা হবে না তো? জি না। ওই রাতে আমাদের একটা সিয়েন্সও হবে। ইচ্ছা করলে অবজারভার হিসেবে থাকতে পারেন। সোসাইটির বাইরের কারোর অবশ্য থাকার নিয়ম নেই। তবে আপনার ব্যাপারে আমি বলে টলে ব্যবস্থা করে রাখব। জি আচ্ছা। এখন শুনুন আমার জীবনের অদ্ভুত এক ঘটনা। 4 বছর আগের কথা, অক্টোবর মাস। তারিখটা হলো 9 তারিখ। সন্ধ্যাবেলায় এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন। বছর 2 আগে তার একটা মেয়ে মারা গেছেন। কিছুদিন হলো রোজ মেয়েটাকে স্বপ্ন দেখছেন। মৃত মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চান। আমরা কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা। তিনি সঙ্গে করে মেয়ের কিছু ব্যবহারী জিনিসপত্র নিয়ে এসেছেন। মেয়ের ছবি এনেছেন, তার হাতের লেখা ডায়েরি এনেছেন। আমি বললাম রেখে যান, দেখি কিছু করা যায় কি না। মৃত মানুষের আত্মাকে চক্রে আহ্বান করা কঠিন কিছু না, তবে অল্প বয়সে মারা গেলে সমস্যা হয়। প্ল্যানচেটে বা চক্রে শিশুদের আহ্বান করার নিয়ম নেই। আহ্বান করলেও তারা আসে না। ফিরোজ জড়ানো গলায় বলল, ও। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সোফায় সে এলিয়ে পড়বে এবং তার নাক ডাকতে শুরু করবে। ভদ্রলোক ভয়ঙ্কর একটা গল্প ফেঁদেছেন। এর মধ্যে নাক ডাকানো ভয়াবহ ব্যাপার হবে। ঘুম কাটানোর কিছু পদ্ধতি সে ব্যবহার করছে, লাভ হচ্ছে না, উল্টো আরও ঘুম পাচ্ছে। সব পদ্ধতি কোনো না কোনো সময় ব্যাকফায়ার করে, উল্টো দিকে চলা শুরু করে। তার বেলায় এখন তাই হচ্ছে। ভয়ঙ্কর কোনো ঘটনার কথা ভাবলে ঘুম কেটে যায়। সে ভাবছে বাসায় পৌঁছেই দেখবে তার মা আকলিমা বেগম আঁকাবাঁকা অক্ষরে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠির প্রতিটি সংবাদই দুঃসংবাদ। বাবা ফিরোজ, তুমি জমি বিক্রি করিয়া টাকা পাঠাইতে বলেছ। আমি যথাসাধ্য চেষ্টা করিতেছি। লোকজনের হাতে এখন টাকা নাই। জমি কিনিবার ব্যাপারে কাহারও কোনো আগ্রহ নাই। তুমি মহাবিপদে পড়িয়াছ আমি জানি, কিন্তু কী করিব, আমি নিরুপায়। ফিরোজ সাহেব। জি। আপনার জ্বর আসছে নাকি? চোখ লাল। বোধহয় জ্বর আসছে। আজ বরং উঠি। গল্পের শেষটা শুনে যান। শেষটা না শুনলে মনের ওপর চাপ থাকে। এই চাপ মানসিক শান্তির জন্য ক্ষতিকর। তারপর কি হলো শুনুন। আমি কয়েকটা সিয়েন্স করলাম এবং প্রতিবারের রিডিং পেলাম মেয়েটা জীবিত, মৃত নয়। বুঝতে পারছেন ব্যাপারটা? জি। আমার নিজের ধারণা হলো আমরা কিছু ভুল করেছি। আত্মার অনেকগুলো স্টেট থাকে, নানান স্তরে তাদের বাস। পৃথিবীর কাছাকাছি যারা থাকে তাদের। ফিরোজ বাসায় পৌঁছালো জ্বর নিয়ে। তার ঝোপে জ্বর এসেছে। জ্বর আসায় একটা সুবিধাও হয়েছে। পরোটা গোস্তের ব্যাপারটা মাথা থেকে চলে গেছে। এখন ইচ্ছা করছে কাঁথার ভেতর ঢুকে পড়তে। দরজা জানালা বন্ধ করে কাঁথার ভেতরে কুণ্ডুলি পাকিয়ে ঢুকে যাওয়া। মোটামুটি মাতৃগর্ভের মতো একটা পরিবেশ তৈরি করে জন্মের আগের অবস্থায় ফিরে যাওয়া। এই স্টেটের নিশ্চয়ই কোনো নাম আছে। থিওসফিস্ট রফিক সাহেব বলতে পারবেন। দরজা খুলে দিল ইমন। সে দরজা খোলা শিখেছে। চেয়ারের উপর দাঁড়িয়ে সিটকেনি খুলতে পারে এবং এই কাজটা খুব আগ্রহের সঙ্গে করে। ফিরোজ বলল, খবর কী রে? ইমন বলল, মা তোমাকে ডাকে। ফিরোজ বিরক্ত মুখে বলল, মা আমাকে ডাকবে কী রে বেটা? আমি তো এইমাত্র ঢুকলাম, ভাবি তো জানেই না আমি এসেছি। ইমন আবারও বলল, মা তোমাকে ডাকে। ইমনের মধ্যে রোবট টাইপ কিছু ব্যাপার আছে। মাথার ভেতরে কিছু ঢুকে গেলে সেটাই বলতে থাকে। ফিরোজ বলল, যাচ্ছি। হাত মুখ ধুয়ে তারপর যাই। বুঝলি রে বেটা, শরীর ভালো না। থার্মোমিটার না দিয়েও বুঝতে পারছি জ্বর 103। মা তোমাকে এখনই ডাকে। ফিরোজ সুরাইয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। খাটে বিছানো সাদা চাদর রক্তে মাখামাখি। চাদর থেকে গড়িয়ে মেঝেতেও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। সুরাইয়ার মুখ ছাইবর্ণ। প্রচণ্ড ব্যথা সে নিজের মধ্যে চেপে রাখছে তা বোঝা যাচ্ছে শুধু তার কণ্ঠার হাড়ের ওঠানামা দেখে। ভাবি, কি হয়েছে? সুরাইয়া ফিসফিস করে বলল, বুঝতে পারছি না, বোধহয় অ্যাবর্শন হয়ে যাচ্ছে। কি সর্বনাশের কথা! ভাবি, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি। তুমি আর কিছুক্ষণ এভাবে থাকো। সুরাইয়া জবাব দিল না। ঘোলাটে চোখে তাকালো। সেই ঘোলাটে চোখের দিকে তাকিয়ে ফিরোজের মনে হলো
অ্যাম্বুলেন্স আনতে গিয়ে সময় নষ্ট করা যাবে না, এত সময় হাতে নেই। তাকে যা করতে হবে তা হচ্ছে ভাবিকে পাঁচকোলা করে নিয়ে এখনই রাস্তায় চলে যেতে হবে। কোনো একটা বেবি ট্যাক্সিতে উঠে বেবি ট্যাক্সিওয়ালাকে বলতে হবে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, তাড়াতাড়ি। কোলে নিয়ে বসে আছে ফিরোজের পাশে ইমন। তার মুখ দেখে মনে হচ্ছে না সে খুব ভয় পাচ্ছে। সে অবশ্য তার মায়ের মুখের দিকেও তাকাচ্ছে না। সে বেবি ট্যাক্সির সাইডের আয়নাটার দিকে তাকিয়েছে। এই আয়নায় বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখা যাচ্ছে। বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখতে ভালো লাগছে, কেমন গোল মুখ, চোখ দুটিও মার্বেলের মতো গোল। এর মধ্যে একবার সে শুধু তার ছোট চাচার দিকে তাকিয়েছে। ছোট চাচা খুব কাঁদছেন, শব্দ করে কাঁদছেন না, তবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ছোট চাচার কান্না দেখে তার মনে হচ্ছে মা মারা গেছেন। এখন থেকে সকালে কে তাকে স্কুলে নিয়ে যাবে? ছোট চাচা? স্কুল থেকে ফেরত নেবার সময় ছোট চাচা সময় মতো আসবে তো? দেরি করে এলে তার খুব খারাপ লাগবে, কষ্ট হবে। সুরাইয়াকে হাসপাতালে ভর্তি করা হলো সন্ধ্যা 6টায়। রাত 3টায় ডাক্তাররা তাকে অপারেটিং রুমে নিয়ে গেলেন। তাদের দেখে মনে হচ্ছিল না রোগী সম্পর্কে তারা খুব আশাবাদী। কিছু একটা করতে হয় বলেই অপারেটিং রুমে নিয়ে যাওয়া। ইমন একটা বেঞ্চে একা একা বসেছিল। এত রাত হয়েছে তারপরও সে জেগে আছে, ঘুম পাচ্ছে না। ছোট চাচা তাকে একটা কলা একটা বনরুটি কিনে দিয়েছেন। সে কলা এবং বনরুটি হাতে বসে আছে। ছোট চাচা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছেন। একবার ডাক্তারের কাছে যাচ্ছেন, একবার ওষুধ কিনতে যাচ্ছেন, একবার যাচ্ছেন রক্তের জন্য। তবে কিছুক্ষণ পরপর এসে ইমনকেও দেখে যাচ্ছেন। ভোর 4টায় ছোট চাচা ইমনকে এসে বললেন, ইমন, তোর একটা বোন হয়েছে। তোর বোনটা ভালো আছে, তোর মাও ভালো আছে, আর কোনো চিন্তা নেই। ইমন বলল, বোনটার নাম কি? নাম এখনও রাখা হয়নি। নাম রাখা হয়নি কেন? ছোট চাচা সেই প্রশ্নের জবাব না দিয়ে ক্লান্ত গলায় বললেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ব। তুই কলাটা এখনও খাসনি? না। আমাকে দে, খেয়ে ফেলি। খিদে চোখে অন্ধকার দেখছি। ফিরোজ কলা খেয়ে বেঞ্চিতে শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়ল। ছোট ইমন চাচার মাথার কাছে জেগে বসে রইল। তার মনে হচ্ছে জেগে থাকাটা খুব দরকার। বেঞ্চটার পাশে চওড়া কম। ছোট চাচা যে কোনো সময় গড়িয়ে পড়ে যেতে পারে। পাহারা দেওয়ার জন্য তাকে জেগে থাকতে হবে। তার একটা বোন হয়েছে, অথচ তার নাম রাখা হয়নি। এই চিন্তাটাও তাকে অভিভূত করছে। সবারই নাম আছে, শুধু তার বোনটার কোনো নাম নেই। যদি নাম রাখতে ভুলে যায়, যদি কোনোদিনই তার নাম রাখা না হয়, তাহলে কি হবে? মন খারাপ করে বেচারি ঘুরে বেড়াবে। কেউ তাকে খেলতে ডাকবে না। কি করে ডাকবে? মেয়েটার তো নামই নেই। চোখে এক ফোঁটা পানি আসেনি। এখন এই ভোর রাতে বোনটার দুঃখে তার চোখে পানি এসে গেল। সে যতবারই শার্টের হাতায় চোখ মুছে ততবারই চোখ পানিতে ভর্তি হয়ে যায়। তার একটা বোন হয়েছে, সেই বোনটার নাম নেই কেন? ইমন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তার হাতে চিকন করে কাটা এক টুকরা শশা। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চারা শশা খায়। ইমনের ধারণা কচ্ছপের বাচ্চারা শশা খায় না। সে অনেকক্ষণ ধরেই শশা হাতে বসে আছে। তার কাছ থেকে তো শশা খাচ্ছে না, বরং শশার টুকরা মুখের কাছে ধরতেই এরা মুখ হাত পা খলসের ভেতর ঢুকিয়ে ফেলেছে। মনে হচ্ছে শশা ওদের জন্য ভয়ঙ্কর কোনো খাবার। মানুষের বাচ্চাদের কাছে দুধ যেমন, ওদের কাছে শশাও তেমন। কচ্ছপের বাচ্চা দুটো ইমনের জন্য এনেছে তার ছোট চাচা। এরা বেশিরভাগ সময় থাকে বাথরুমে লাল প্লাস্টিকের বালতিতে। মাঝে মাঝে ইমনের যখন খেলতে ইচ্ছে করে তখন সে বালতি থেকে তুলে আনে। পানি থেকে তোলার সময় তার একটু ভয় ভয় করে, কামড় দেয় কি না। এখন পর্যন্ত কামড় দেয়নি। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চাদের দাঁত নেই বলে এরা কামড়াতে পারে না। যখন তারা বড় হবে, দাঁত উঠবে, তখন কামড়াবে। তখন তাদের আর বালতিতে রাখা যাবে না, নদীতে ফেলে দিয়ে আসতে হবে। যে নদীতে কচ্ছপ ফেলা হবে সেই নদীর নাম বুড়িগঙ্গা। ঢাকা নগরী বুড়িগঙ্গার তীরে অবস্থিত। ইমনের আজ স্কুল নেই। সে সকাল থেকেই কচ্ছপের বাচ্চা নিয়ে খেলছে। এদের সে নামও দিয়েছে। বড়টার নাম টম, ছোটটার নাম টমি। এরা দুজন একসঙ্গে থাকলেও দুজনের মধ্যে কোনো মিল নেই। শুকনোয় ছেড়ে দেওয়া মাত্রই দুজন দুদিকে হাঁটতে থাকে। ইমন বয়ে পড়েছিল কচ্ছপরা আস্তে হাঁটে। এখন সে জানে এটা মিথ্যা কথা। এরা চার পায়ে বেশ দ্রুত হাঁটে। মুহূর্তের মধ্যে ঘরের কোনায় চলে যায়। তাদের তখন খুঁজে পাওয়াই মুশকিল হয়। সবচেয়ে বেশি দ্রুত হাঁটে টমি। ইমন ভেবে রেখেছে তার ছোট বোনটা যখন আরেকটু বড় হবে তখন সে তাকে একটা কচ্ছপের বাচ্চা দিবে। ইমনের ছোট বোনের নাম সুপ্রভা।
মা বলেছে সুপ্রভা নামের অর্থ হচ্ছে সুন্দর সকাল, গুড মর্নিং। কিন্তু ছোট চাচা বলেছেন সুপ্রভা মানে সুন্দর আলো। কারটা ঠিক সে জানে না। ইমন ঠিক করে রেখেছে কোনো একদিন সে তাদের মিসকে জিজ্ঞেস করবে। সুপ্রভা এখনও খুবই ছোট, বেশিরভাগ সময় সে ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে তার কাঁদতে ইচ্ছা করে, তখন সে কাঁদার জন্য জাগে, খানিকক্ষণ কেঁদে আবার ঘুমিয়ে পড়ে। ইমন তার সারা জীবনেও এমন কাঁদুনি বাচ্চা দেখেনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুপ্রভা কারোর ওপর রাগ করে বা ব্যথা পেয়ে কাঁদে না, কোনো রকম কারণ ছাড়া কাঁদে। সুপ্রভার কান্না দেখতে ইমনের খুব ভালো লাগে। সে মাঝে মাঝে সুপ্রভার কান্না দেখতে যায়, কিন্তু বেশিক্ষণ দেখতে পারে না, কারণ তার মা কঠিন গলায় বলেন, এখানে কি করছো? যাও তো, অন্যখানে যাও। আশ্চর্য, এত বিরক্ত করে। আগে ইমন কখনো তার মাকে ভয় পেত না, এখন পায়, কারণ মার মেজাজ সারাক্ষণ খারাপ থাকে। আগে মা তাকে পড়তে বসাতো, এখন বসায় না। সে যদি বই খাতা নিয়ে মার কাছে যায়, মা বলে অনেক বিরক্ত করেছ, এখন যাও তো। অথচ সে কাউকেই বিরক্ত করে না, এমনকি কচ্ছপগুলিকেও না। কোনো কচ্ছপ যদি দরজার আড়ালে লুকিয়ে থাকে, সে তাকে লুকিয়ে থাকতে দেয়, সঙ্গে সঙ্গে বের করে আনে না। ওরা কচ্ছপ হলেও ওদেরও তো লুকোচুরি খেলতে ইচ্ছা করে, সে কেন ওদের খেলা নষ্ট করবে? হোমওয়ার্ক করার জন্য এখন সে যায় ছোট চাচার কাছে। ছোট চাচা তাকে মোটামুটি আদরই করেন। তার নাম দিয়েছেন হার্ড নাট। হার্ড মানে শক্ত, আর নাট মানে বাদাম। হার্ড নাট হলো শক্ত বাদাম। ছোট চাচা কেন তাকে শক্ত বাদাম বলে সে জানে না, কখনো জিজ্ঞেস করেনি, কোনো একদিন জিজ্ঞেস করবে। ছোট চাচা পড়াতে পড়াতে প্রায়ই বলেন, কিরে হার্ড নাট, মন খারাপ? সে বলে না, কারণ তার মন খারাপ থাকে না, আবার ভালোও থাকে না। সুপ্রভার সঙ্গে সে যদি গল্প করতে পারত, তাহলে তার মন ভালো থাকতো, বা মার সঙ্গে গল্প করতে পারলেও মন ভালো থাকতো। মা গল্প তো করেই না, সামনে গিয়ে দাঁড়ালেও বলে, যা ভাগ, সামনে থেকে যা। শুধু বিরক্ত, শুধু বিরক্ত। একদিন ঠাস করে একটা চড়ও মারলেন। আচমকা মারলেন বলে সে মেঝেতে পড়ে গেল। ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। তারপরেও সে একটুকু কাঁদেনি। শুধু ডাক্তার যখন ঠোঁট সেলাই করতে গেলেন তখন কাঁদল। তারপরও ডাক্তার বললেন, বাহ, দারুণ ছেলে তো, ছেলের খুব সাহস। ছোট চাচা বললেন, সাহস হবে না, এ হলো হার্ড নাট, এ মোটেও সহজ জিনিস না। রিকশায় ফেরার পথে ছোট চাচা তাকে আইসক্রিমের দোকানে নিয়ে গেলেন। কাপ আইসক্রিম কিনে দিয়ে বললেন, শোন হার্ড নাট, তোর মার মেজাজ তো এখন খুব খারাপ থাকে, এখন তাকে বিরক্ত করবি না। ইমন অবাক হয়ে বলল, আমি তো তাকে বিরক্ত করি না। জানি তুই বিরক্ত করিস না, তারপরেও যখন বিরক্ত হয় তখন আমাদের উচিত একটু দূরে দূরে থাকা। মার মেজাজ কখন ঠিক হবে চাচা? তোর বাবা ফিরে এলেই ঠিক হবে। বাবা কখন ফিরবে? এখনও ঠিক বলা যাচ্ছে না, তবে ফিরবে তো বটেই, কতদিন আর বাইরে থাকবে? বাবা এখন কোথায়? আমরা এখনও ঠিক জানি না, মনে হয় ইন্ডিয়ায়। ইন্ডিয়াতে? ইন্ডিয়ার মধ্যপ্রদেশে। সেখানে খুব জঙ্গল তো, আমার মনে হয় বনে জঙ্গলে ঘুরছে। বাসার কথা একসময় মনে পড়বে, তখন হুট করে চলে আসবে। ইমনের ধারণা ছোট চাচা ঠিক কথা বলছেন না। বাবা ইন্ডিয়ার মধ্যপ্রদেশে থাকলে ছোট চাচা গিয়ে বাবাকে নিয়ে আসতেন। বাবা অন্য কোথাও আছেন, খুব কাছেই কোথাও। ইমন যখন রিকশা করে স্কুলে যায় তখন তিনি হয়তো আড়াল থেকে দেখেন। তাদের স্কুলে যখন টিফিনের ছুটি হয়, তারা মাঠে খেলতে থাকে, তখনও তিনি দেখে যান। একদিন তিনি চলে আসবেন, এ ব্যাপারে ইমন নিশ্চিত। এত দেরি হচ্ছে কেন সে বুঝতে পারছেন না। বেশি দেরি হলে কচ্ছপগুলি দেখতে পারবেন না। কচ্ছপগুলি বড় হয়ে যাবে, তাদের ফেলে দিয়ে আসতে হবে বুড়িগঙ্গায়। ওরা নদীর পানির সঙ্গে ভাসতে ভাসতে চলে যাবে সমুদ্রে, বঙ্গোপসাগরে, সেখান থেকে ভারত মহাসাগরে, ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে। ছোট চাচা তাই বলেছেন। বাবা সম্পর্কে লোকজন প্রায়ই তাকে জিজ্ঞেস করে। তাদের প্রশ্নের জবাব দিতে তার ভালো লাগে না। ভালো না লাগলেও সে সহজভাবেই জবাব দেয়। তাদের ক্লাসের মিস ফারজানা দেখতে খুব সুন্দর। একদিন টিফিন টাইমে তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, ইমন, তোমার বাবা নাকি তোমাদের ছেড়ে চলে গেছেন? ইমন বলল, উনি বেড়াতে গেছেন। বেড়াতে গেছেন? কোথায় বেড়াতে গেছেন? ইন্ডিয়াতে, মধ্যপ্রদেশে। মিস ফিক করে হেসে ফেলে বললেন, মধ্যপ্রদেশে? এত জায়গা থাকতে মধ্যপ্রদেশে কেন? মধ্যপ্রদেশে অনেক বড় বড় জঙ্গল, বাবা জঙ্গল দেখতে গেছেন। ও আচ্ছা, খুব ভালো কথা। উনি কি তোমার মার সঙ্গে রাগ করে চলে গেছেন? জি না, বাবা কারোর সঙ্গে রাগ করেন না। তোমার মা, তিনি রাগ করেন?
জি, রাগ করেন। কার সঙ্গে রাগ করেন? বুয়ার সঙ্গে করেন, ছোট চাচার সঙ্গে করেন। মা রোগা তো, এজন্য মার রাগ অনেক বেশি। রোগা মানুষদের খুব রাগ থাকে। রোগা মানুষদের খুব রাগ থাকে, এটা তোমাকে কে বলল? ছোট চাচা বলেছেন। উনিও রোগা, এজন্য ওনারও খুব রাগ। আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। ইমন মার রাগের জন্য খুব ভয়ে ভয়ে থাকে। টিভিতে কার্টুন দেখার সময় সাউন্ড খুব কমিয়ে দেয়। মা খুব যখন হইচই করতে থাকেন, তখন সে টিভির সাউন্ড পুরোপুরি অফ করে দেয়। সাউন্ড ছাড়া কার্টুন দেখতে তার খারাপ লাগে না। সাউন্ডগুলি ভেবে নেয় কোন দৃশ্যে কী রকম সাউন্ড হবে, এখন সে মোটামুটি জানে। মা যখন অন্যদের ওপর রাগ করে তখন ইমনের তেমন খারাপ লাগে না, কিন্তু যখন সুপ্রভার ওপর রাগ করেন তখন খুব খারাপ লাগে, কাঁদতে ইচ্ছা করে। সুপ্রভার উপর প্রায়ই মা রাগ করেন। সুপ্রভা কেঁদে গলা ফাটিয়ে ফেলেছে, মা ফিরে তাকাচ্ছেন না। বুয়া এসে যদি বলে আপু কাঁদতেছে, মা তখন তীব্র গলায় বলেন কাঁদছে কাঁদুক, তুমি তোমার কাজ করো, কাজ ফেলে চলে এসেছো কেন? ছোট চাচা একসময় উঠে এসে বলেন ভাবি বাচ্চাটার কি হয়েছে? মা তখন বিরক্ত গলায় বলেন জানি না কি হয়েছে, ওর মনের খবর আমি জানবো কিভাবে? কাঁদতে কাঁদতে তো গলা ভেঙে ফেলছে। গলা ভেঙে মরুক। ভাবি এসব কি বলছেন? আমার যা মনে আসছে বলছি। তোমাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। বাচ্চাটা পেটের খিদে কাচ্ছে, আপনি ফিরে তাকাচ্ছেন না, এটা কেমন কথা? তুমি এমন চোখ মুখ শক্ত করে কথা বলছো কেন? তোমার ভাই তো কখনো চোখ মুখ শক্ত করে এভাবে কথা বলেনি। চোখ মুখ শক্ত করে কথা বলার জন্য আমি সরি। ভাবি শুনুন, ফর গডস সেক, স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করুন। ভাইজানের জন্য কষ্ট শুধু আপনি একা পাচ্ছেন, আর কেউ পাচ্ছে না, এটা আপনি ভাবলেন কি করে? কষ্ট পাচ্ছেন ভালো কথা, কিন্তু একটা দুধের শিশুকে কষ্ট দেবেন কেন? তার অপরাধটা কোথায়? খবরদার, তুমি আমার সঙ্গে চোখ লাল করে কথা বলবে না। ভাবি আমি চোখ লাল করে কথা বলছি না, আমি আপনার কাছে হাত জোড় করছি, ওকে দুধ খেতে দিন। নাটক করবে না, নাটক আমার ভালো লাগে না। একে তোমরা কোথাও নিয়ে পালক দিয়ে দাও। আচ্ছা ভাবি, ঠিক আছে, তাই করব। আপাতত আপনি ওকে সামলান। এই পর্যায়ে মা সুপ্রভাকে কোলে নেন। সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যায়। তখন কান্না পেয়ে যায় ইমনের। সে ছোট চাচার ঘরে ঢুকে কাঁদতে শুরু করে। ছোট চাচা গম্ভীর গলায় বলেন ইমন, তোকে কেউ মেরেছে? ইমন ফোপাতে ফোপাতে বলে না, মারেনি। তোকে কেউ বকা দিয়েছে? না। পুরুষ মানুষ কি কাঁদতে পারে? না। ফুসফুস করতে পারে? না। হেঁচকি তুলতে পারে? না। তুই একই সঙ্গে কাঁদছিস, ফুসফুস করছিস এবং হেঁচকি তুলছিস, তিনটা নিষিদ্ধ জিনিস করছিস। চোখ মুছে কচ্ছপ নিয়ে আয়, একটা মজা দেখাবো। কি মজা? আগে নিয়ে আয়, তারপর দেখবি। ইমন কচ্ছপ নিয়ে এলো। ফিরোজ কচ্ছপ দুটো উল্টো করে মেঝেতে রেখে দিল। এরা খোলসের ভেতর থেকে মাথা এবং পা বের করে সোজা হওয়ার চেষ্টা করছে, পারছে না। ফিরোজ হৃষ্টচিত্ত বলল এটা হচ্ছে মজা। কি মজা? যতই চেষ্টা করুক এরা এখন আর সোজা হতে পারবে না, ছটফট করবে, কিন্তু পারবে না। বাইরের সাহায্য লাগবে। তুই বা আমি যদি সোজা করে দিই তাহলে সোজা হতে পারবে। মজাটা এখানেই। মানুষেরও মাঝে মাঝে কচ্ছপের মতো অবস্থা হয়, মানুষ উল্টে যায়, ঠিক হবার জন্য ছটফট করতে থাকে, ঠিক হতে পারে না। বাইরের সাহায্য ছাড়া ঠিক হওয়া তখন সম্ভব না। তোর মার এখন এই অবস্থা চলছে, সে উল্টে গেছে, ঠিক হবার জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। কাজেই তোর মার উপর রাগ করেও কোনো লাভ নেই। মার উপর তোর রাগ নেই তো? না, নেই। ভেরি গুড। আরেকটা কথা, যদি কোনো কারণে খুব মন খারাপ হয় তখন কচ্ছপ উল্টে দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকবি, তখন দেখবি মন ভালো হয়ে গেছে। কেন? কেন কেন করবি না? চড় খাবি। আচ্ছা, করব না। আজ ইমনের মন সামান্য খারাপ, বেশি না, সামান্য। এই সামান্য মন খারাপ নিয়ে কচ্ছপ উল্টানো যায় না বলে সে উল্টাচ্ছে না। শশার টুকরা কেটে খেতে দিয়েছে, এরা খাচ্ছে না। হাতে ধরে থাকলে এরা খায় না, কিন্তু পানিতে ছেড়ে দিলে মুখ বের করে এরা কুটকুট করে খায়। ইমন, এদিকে শুনে যাও। ইমনের বুক ধক করে উঠল। আগে মা ডাকলে আনন্দ লাগতো, এখন মা ডাকলেই বুক ধক করে ওঠে। ইমন কচ্ছপ দুইটা বালতিতে রেখে মার ঘরের দরজা ধরে দাঁড়ালো। মা সুপ্রভার গায়ে তেল মালিশ করে দিচ্ছেন। তিনি সরু চোখে তাকালেন। ইমনের বুক শিরশির করতে লাগলো। দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো। ইমন ঘরে ঢুকলো। হাত ভেজা কেন? আবার কচ্ছপ নিয়ে ঘাটাঘাটি করছিলে? হাত ধুয়ে এসেছো? সাবান দিয়ে হাত ধুয়েছ? ইমন সাবান দিয়ে হাত ধয়নি, তারপরেও ভয়ে ভয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে জানে এই মিথ্যার মাথা নাড়ার জন্য
তার বাঁ কাঁধের ফেরেস্তা 5টা বদি লিখেছে। ফেরেস্তার নাম কেরামান কাতেবিন। তার কাজ মানুষের খারাপ কাজগুলো লেখা এবং কোন খারাপ কাজের জন্য কয়টা বদি হয়েছে তার হিসাব রাখা। দাদি যান তাকে বলেছেন। দেখি, হাত কাছে আনো, সাবানের গন্ধ আছে কিনা দেখি। ইমন হাত এগিয়ে দিল। মা গন্ধ শুকলেন। মনে হলো তিনি সাবানের গন্ধ পেয়েছেন, কারণ কিছু বললেন না। সাবানের গন্ধ পাওয়ার কথা না, সে হাতে সাবান মাখেনি, কচ্ছপ ঘাটাঘাটি করেছে। মনে হয় কচ্ছপের গায়ে সাবানের গন্ধ আছে। কচ্ছপ শুকে দেখতে হবে। সুরাইয়া বলল, তোমার বোনটা দেখতে কীরকম হয়েছে? কার মতন হয়েছে? ইমন ভয়ে ভয়ে বলল, ছোট বাচ্চাদের মতো হয়েছে। বোকার মতো কথা বলছো কেন? ছোট বাচ্চা তো ছোট বাচ্চার মতোই হবে, বুড়োদের মতো হবে নাকি? দেখতে কার মতো হয়েছে? তোমার মতো না আমার মতো, নাকি তোমার বাবার মতো? জানি না মা। জানবে না কেন? দেখতে হয়েছে অবিকল তোমার বাবার মতো। তোমার বাবার নাক অনেকটা চাপা। এই দেখো, এর নাকও চাপা। চাপা না? ইমন বুঝতে পারছে না, নাক চাপা কি চাপা না। তার কাছে তো নাকটা সুন্দরী লাগছে। তারপরেও বলল, সুরাইয়া ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এখন তোমাকে আমি কি বলবো মন দিয়ে শুনবে। আমরা এই বাড়িতে থাকবো না। ইমন ভয়ে ভয়ে বলল, কোথায় যাব? তোমার বড় মামার বাড়িতে গিয়ে থাকবো। তোমার বড় মামা তার বাড়ির একটা ঘর আমাকে দিয়েছে। একটা ঘরেই তো আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট না? এরকম মুখ শুকনো করে বলছো কেন? বড় মামার বাড়িতে থাকতে তোমার অসুবিধাটা কি? আর যদি অসুবিধা থাকেও কিছু করার নেই। তোমার বাবার কোনো খোঁজ নেই, কাজেই আমাদের কপাল ভেঙেছে। আমাদের জীবন কিভাবে কাটবে জানো? আজ এই বাড়ি, কাল ওই বাড়ি। ইমন ভয়ে ভয়ে বলল, এই বাড়িতে কেন থাকবো না মা? এই বাড়িতে থাকবো না কারণ তোমার ছোট চাচার কোনো চাকরি বাকরি নেই। এতদিন সংসার চলেছে গ্রামের বাড়ির ধানি জমিন বিক্রি করে। এইভাবে আর কতদিন চলবে? তাছাড়া তোমার ছোট চাচা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, চোখ লাল করে আমার দিকে তাকায়। তার এত সাহস কেন হবে? যেখানে তোমার বাবা কোনো দিন আমার দিকে চোখ লাল করে তাকায়নি, সেখানে সে কেন তাকাবে? বড় মামার বাসায় কবে যাব মা? 1 সপ্তাহের মধ্যেই যাব। তুমি তোমার বই খাতা নিজে সব গুছিয়ে নেবে। ওইখানে গেলে তোমার ভালোই লাগবে, খেলার সঙ্গী সাথী পাবে। তোমার বড় মামার 2 ছেলে আছে, টোকন আর শোভন, ওদের সঙ্গে খেলবে। এখানে একা একা থাকো। তোমার বড় মামা তোমাকে পছন্দ করেন, করেন না? ইমন বুঝতে পারছে না তার বড় মামা তাকে পছন্দ করেন কি না। তার বড় মামার চেহারাটা রাগী রাগী, চশমা পরেন, চশমার ফাঁক দিয়ে তাকান, কেমন করে জানি তাকান। তিনি বাসায় এলেই ফুলের গন্ধ পাওয়া যায়। সেই গন্ধে গা কেমন জানি ঝিমঝিম করে। পরে সে জেনেছে এটা ফুলের গন্ধ না, জর্দার গন্ধ। বড় মামা পান খান না, শুধু শুধু জর্দা খান। তিনি যখনই এ বাসায় আসেন 1 প্যাকেট বিস্কিট নিয়ে এসে গম্ভীর গলায় বলেন, ইমন নিয়ে যা। ইমন বিস্কিট নিয়ে যায়, কিন্তু তার কোনো আনন্দ হয় না, কারণ বিস্কিট তার পছন্দ না। শুধু চায়ে ডুবিয়ে বিস্কিট খেতেই তার ভালো লাগে, অন্য সময় ভালো লাগে না। বিস্কিট খাবার জন্য কেউ তো আর তাকে চা বানিয়ে দেবে না। সে ছোট মানুষ, কলেজে যখন পড়বে তখনই সে শুধু চা খেতে পারবে। সুরাইয়া বলল, কথা জবাব দিচ্ছিস না কেন? তোর বড় মামা তোকে পছন্দ করেন না? মুখ এমন শুকনো করে বলছো কেন? মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। যাও, এখন সামনে থেকে যাও। সারাক্ষণ ভোতা মুখ দেখতে ভালো লাগে না। ইমন মার ঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে কি কচ্ছপ 2টা নিতে দিবে? মনে হয় না দেবে। কচ্ছপ 2টা এ বাড়িতে রেখে যেতে হবে। মাকে একবার বলে দেখলে হয়। অবশ্য বললেও লাভ হবে না। বড় মামার ছেলে টোকন আর শোভন হয়তো তার কাছ থেকে কেড়ে কচ্ছপ 2টা নিয়ে নেবে। একটা লাভ হয়তো হবে, রাতে মার সঙ্গে ঘুমাতে পারবে। তাদের একটা ঘর দেওয়া হবে, তারা সবাই সেই ঘরে থাকবে। এখানে বেশিরভাগ সময় ছোট চাচার সঙ্গে ঘুমাতে হয়। সে যখন ঘুমোতে যায় ছোট চাচা তখনও বাইরে। একা একা ঘুমাতে তার খুবই ভয় লাগে। তবে অনেক রাতে ঘুম ভেঙে যখন সে দেখে ছোট চাচা ঘুমাচ্ছে, তখন খুবই ভালো লাগে। সে যদি খুব নরম গলাতেও ডাকে, ছোট চাচা, তাহলেও ছোট চাচা উঠে বসেন। গম্ভীর গলায় বলেন, কি হয়েছে রে হার্টনার্ড, বাথরুমে যাবি? আয় যাই। ঠিক সময় ডাক দিয়েছিস, আমারও বাথরুম পেয়েছে। ছোটটা? তোর কি বড়টা নাকি? আমারও ছোটটা। চল যাই। কে আগে যাবে, তুই না আমি? বড় থেকে ছোট না ছোট থেকে বড়? তুমি যা বলবে তাই। তাহলে তুই বরং আগে যা। কোলে করে নিতে হবে নাকি? বাথরুম থেকে ফেরার পর ঘুম না আসা পর্যন্ত ছোট চাচা গল্প বলেন। তার গল্পের কোনো আগামাথা নেই, শুরু শেষ নেই।
তবু ঘুম ঘুম চোখে শুনতে এত ভালো লাগে। ছোট চাচার সব গল্প শুরু হয় মাঝখান থেকে। তারপর ব্যাঙটা বলল, পানিতে থেকে থেকে আমার সিরিয়াস সর্দি হয়েছে, নাক ঝাড়তে ঝাড়তে অবস্থা কাহিল। ওষুধপত্র কিছু দিয়ে আমাকে বাঁচান ডাক্তার সাহেব। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, তেতো ওষুধ দেবেন না, মিষ্টি ওষুধ দেবেন, আবার বেশি মিষ্টিও দেবেন না। ওষুধ বেশি মিষ্টি হলে আমার বাচ্চারা মিঠাই ভেবে খেয়ে ফেলবে। ডাক্তার বলল, ওষুধ দেব, তবে আমি খুবই অবাক হচ্ছি, কারণ ব্যাঙের কখনো সর্দি হয় না বলে বইপত্রে পড়েছি। আপনার কি সত্যি সর্দি হয়েছে? ক্রমাগত হ্যাচ্চো হ্যাচ্চো করছি, তারপরেও বিশ্বাস হচ্ছে না। তা হচ্ছে, যাই হোক, ওষুধ দিচ্ছি। ভিজিটের টাকা এনেছেন? এনেছি, এই নিন আধুলি, আমার শেষ সম্বল, ব্যাঙের আধুলি। বড় মামার বাড়িতে কেউ তাকে এমন অদ্ভুত অদ্ভুত গল্প শোনাবে না। রাতে বাথরুম পেলে কোলে করে বাথরুমে নিয়ে যাবে না। কি আর করা, বড় মামার বাড়িতে নিশ্চয়ই অনেক মজার মজার ব্যাপার হবে। কিছু কিছু মজা সব বাড়িতেই থাকে। বড় মামার 2 ছেলে টোকন আর শোভনের সঙ্গে তার হয়তো খুবই ভাব হবে। ওদেরও একটা বোন আছে, নাম মিতা, সবাই ডাকে মিতু। ওর সঙ্গে ভাব হবে কি না কে জানে, মনে হয় হবে না। মেয়েদের সঙ্গে হয় মেয়েদের বন্ধু, ছেলেদের সঙ্গে ছেলেদের। তেল মাখানোর ব্যাপারটায় সুপ্রভা মনে হয় খুব আরাম পায়। তেল মাখানোর মাঝখানে ঘুমিয়ে পড়ে। আশ্চর্যের ব্যাপার, ঘুমের মধ্যে আবার নাকও ডাকে। এইটুকু ছোট বাচ্চা নাক ডাকিয়ে ঘুমাবে কেন? তার উপর মেয়ে মানুষ। সুরাইয়ার খুব রাগ লাগে, এখনও রাগ লাগছে। চর দিয়ে ঘুম ভাঙিয়ে দিতে ইচ্ছে করছে। রাগ সামলে সুরাইয়া বারান্দায় গেল। ফিরোজ বারান্দায় পা ছড়িয়ে বসে খবরের কাগজ পড়ছে। তার সামনে গম্ভীর মুখে ইমন বসে আছে। ফিরোজ বলল, কেমন আছেন ভাবি? একই বাড়িতে বাস করে, অথচ দেখা হলে প্রথম বাক্যটি বলছে, কেমন আছেন ভাবি। এর মানে কি এই যে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া আপনি ভালো থাকেন না? সুরাইয়া বলল, ফিরোজ, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। ফিরোজ খবরের কাগজ ভাঁজ করে পাশে রাখতে রাখতে বলল, বলুন। ইমন উঠে চলে যাচ্ছে। সে জানে বড়রা যখন জরুরি কথা বলে সেখানে ছোটদের থাকার নিয়ম নেই। বড়রা তাদের জরুরি কথার আশেপাশে ছোটদের চায় না, অথচ ছোটদের সমস্ত জরুরি কথায় বড়দের থাকতে হয়। সুরাইয়া বেতের মোড়া এনে ফিরোজের সামনে বসল। ফিরোজ শঙ্কিত বোধ করছে। ভাবির বসার ভঙ্গি কঠিন। ভাবি কি বড় ধরনের ঝগড়ার প্রস্তুতি নিয়ে এসেছে? কি নিয়ে ঝগড়া করবে? ভাবি, চা খাবেন? চা দিতে বলি। চা খেতে খেতে কথা বলুন। তোমার সঙ্গে আমার এমন কোনো কথা নেই যে চা খেতে খেতে বলতে হবে। ফিরোজ, শোনো, আমি এখানে থাকবো না। আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আমি তার কাছে গিয়ে থাকব। ফিরোজ বলল, আমি জানি, ইমন আমাকে বলেছে। তুমি একটা ঠেলা গাড়ি এনে দাও, আমি কিছু জিনিসপত্র নিয়ে যাব। স্টিলের ট্রাঙ্ক, ইমনের পড়ার টেবিল চেয়ার, আমার বড় কালো ট্রাঙ্কটা। কবে যাবেন ভাবি? কবে মানে? আজই যাব। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো, সবার জন্যই ভালো। তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। আমার জন্য ভালো কেন? তোমার চাকরি বাকরি কিছু নেই, এত বড় সংসার পুষতে হচ্ছে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে, গ্রামের সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। তুমি অকারণে এত কিছু করবে কেন? তুমি কে? ভাবি, আমি ইমনের চাচা। বাপ যখন থাকে না তখন চাচা ফাচা অনেক দূরের ব্যাপার। আপনার সঙ্গে কোনো তর্কে যেতে চাচ্ছি না, তবে আমার মনে হয় এখানে থাকাটাই আপনাদের জন্য ভালো হবে। কেন ভালো হবে? পরিবেশে অভ্যস্ত হবার ব্যাপার আছে। আপনি এই পরিবেশে অভ্যস্ত, ইমন অভ্যস্ত। তুমি জমি জমা বিক্রি করে আমাদের খাওয়াবে? হ্যাঁ ভাবি। সেটা কতদিন? তোমাদের কি জমিদারি আছে? জমিদারি নেই, জমি জমা খুবই সামান্য আছে ভাবি। আমি ব্যবসা শুরু করেছি, বোতল সাপ্লাইয়ের কাজ। সামান্য হলেও কিছু টাকা পয়সা পাচ্ছি তো। ব্যবসার নিয়মকানুন বুঝতে শুরু করেছি। আমার ধারণা আমি ভালোই করব। ভালো করলে ভালো, ভালো করতে থাকো, কোটিপতি হয়ে যাও। গাড়ি হোক, বাড়ি হোক, তোমরা সুখে থাকো। তোমাকে যা বলেছি করো। আমাকে একটা ঠেলা গাড়ি এনে দাও। ভাবি, শুনুন, মার শরীর খুব খারাপ। মা চিকিৎসার জন্য ঢাকায় আসছেন। মা আসুক, তারপর যান। ওনার সঙ্গে আমার যাওয়ার সম্পর্ক কি? আমি আজই যাব। আচ্ছা ঠিক আছে, তুমি আরেকটা কাজ করবে। সুপ্রভাকে আমি পালতে পারছি না, তাকে পালক দেবার ব্যবস্থা করবে। কি বলছেন? বুঝতে পারছি না ভাবি। বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যাদের ছেলেপুলে নেই। এমন কোনো একটা ফ্যামিলিতে ওকে দিয়ে দাও। সেও সুখে থাকবে, আমিও সুখে থাকব। এইসব যন্ত্রণা আমার অসহ্য লাগছে। ও আচ্ছা, মেয়েটা হয়েছে অপয়া। ও পেটে আসার পর থেকে যত সমস্যা, আমার আর ভালো লাগে না। ভাবি,
আপনি আজই যাবেন? হুম। ইমনের স্কুল তো অনেক দূরে হয়ে যাবে। স্কুল থেকে ওকে আনা নেয়া কে করবে? জানি না। স্কুল বদলে দিব, কিংবা ঘরে বসে থাকবে। বাপ নেই ছেলের, আবার স্কুল কিসের? তার কি পড়াশোনা হবে? হবে না। বড় হয়ে ইট ভাঙবে কিংবা রিক্সা চালাবে। সুপ্রভার ঘুম ভেঙেছে, কাঁদতে শুরু করেছে। সুরাইয়া উঠে চলে গেল। ফিরোজ বসে রইল। পত্রিকা পড়া হয়নি। এখন আর পড়তে ইচ্ছা করছে না। ভাবি যখন চলে যাবে ঠিক করেছে, তখন যাবেই। তাকে বোঝানোর কেউ নেই। সে কারো কথা শুনবে না। ইমন ছোট ছোট পা ফেলে আসছে। ছোট চাচার দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে নিল। ফিরোজ হাতের ইশারায় কাছে ডাকল। ইমন আসছে, কিন্তু অন্যদিকে তাকিয়ে এগোচ্ছে। একবারও তার চাচার দিকে তাকাচ্ছে না। ছেলেটা অদ্ভুত হয়েছে। অদ্ভুত কিন্তু অসাধারণ। খবর কি রে বেটা হার্টনাট? ভালো। বড় মাম্মার বাড়ি চলে যাচ্ছিস তাহলে? হুম। গুড। যাবার সময় কাঁদবি না তো? না। ভেরি গুড। বোকা ছেলেরাই কাঁদে, বুদ্ধিমানরা কাঁদে না। তুই বোকা না বুদ্ধিমান? জানি না। আয় পরীক্ষা করে দেখি, বোকা নাম বুদ্ধিমান। কোলে এসে বস। আমি তোর চুলে বিলি কেটে কেটে আদর করব। তখন যদি কেঁদে ফেলিস, তখন বুঝবো তুই বোকা। আর না কেঁদে থাকতে পারলে বুদ্ধিমান। ইমন গুটিসুটি মেরে তার চাচার কোলে বসে আছে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। সে প্রাণপণ চেষ্টা করছে চোখের পানি আটকানোর। কোনো লাভ হচ্ছে না। চোখ ভর্তি করে পানি আসছে। সে সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেলছে। ছোট চাচার কাছে সে বোকা প্রমাণিত হচ্ছে। এই দুঃখবোধেও সে আক্রান্ত। তবে সে জানে না ছোট চাচাও তার মতো বোকা। ছোট চাচার চোখও ভিজে উঠছে। পানি জমতে শুরু করেছে। হার্টনাট। হুম। যেখানেই থাকিস, যেভাবেই থাকিস, ভালো থাকবি। আচ্ছা। কোনো কিছু নিয়েই মন খারাপ করবি না। আচ্ছা। গল্প শুনবি? হুম। এক দেশে ছিল এক ব্যাঙ। কথা নেই বার্তা নেই, হঠাৎ বেচারার সর্দি লেগে গেল। সর্দি এবং কফ। সারাদিন নাক ঝাড়ে আর খ্যাক খ্যাক করে কাশে। ব্যাঙের স্ত্রী বলল, ওগো, ডাক্তারের কাছে যাও। তোমার কাশির শব্দে বাচ্চারা ঘুমাতে পারছে না। ব্যাঙ বলল, ডাক্তারের কাছে যে যাব, ভিজিটের টাকা লাগবে না? স্ত্রী বলল, আধুলিটা নিয়ে যাও। ব্যাঙ বলল, আধুলিটাই আমাদের শেষ সম্বল, সেটা নিয়ে যাব? হ্যাঁ, যাও। শরীরটা তো আগে দেখাবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, শরীর গেলে কি আর পাওয়া যায়? ব্যাঙ বলল, বউ, কথাটা তো ভালো বলেছ। আচ্ছা যাই, ডাক্তারকে বরং দেখিয়ে আসি। ব্যাঙের স্ত্রী বলল, ব্লাড প্রেশারটাও একটু চেক করিও। আমার ধারণা তোমার প্রেশারও বেড়েছে। কাল রাতে বৃষ্টির সময় তুমি যখন ডাকছিলে, তখন তোমার গলা কেমন জানি অন্যরকম শোনাচ্ছিল। চাচা দম নেবার জন্য থামতেই ইমন বলল, বাবা কি আর ফিরে আসবে না চাচা? বুঝতে পারছি না। ধরে নে ফিরে আসবে না, তাহলে কষ্ট কম পাবি। ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস, মানুষটা ফিরছে না, কষ্ট বেশি না? হুম। তোর মা সারাক্ষণ ভাবছে এই বুঝি মানুষটা ফিরল। রাতে ঘুমায় না, জেগে থাকে। গেটে সামান্য শব্দ হলেই ছুটে চলে আসে। এই অবস্থা তো ভয়ঙ্কর। সুপ্রভা খুব কাঁদছে। সুরাইয়া মেয়ের কান্না থামানোর কোনো চেষ্টা করছে না। কাঁদুক। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় নিজেই থেমে যাবে। সে যখন কাঁদে, তখন তো কেউ তার কান্না থামাতে আসে না। সে কেন যাবে? তার এত কি দায় পড়েছে?